আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য পুনর্ব্যক্ত করে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৮টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে তিনি কথা বলেন। দলগুলোর পক্ষ থেকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলগুলোর প্রতিনিধির সাথে একত্রে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, নির্বাচনের আগে তা ঠিক না করা গেলে খেসারত দিতে হবে পুরো জাতিকে। প্রশাসনে যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে। সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয়, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন বাহিনীতে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন দপ্তরের সেক্টরে যে আওয়ামী ফ্যাসিবাদ তৈরি করেছিল, সেটার কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী কর্মকর্তাদেরকে স্বপদে বহাল রেখে আদৌ কি আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব কিনা? প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বহাল তবিয়তে আছে অভিযোগ করে একাধিক নেতা নির্বাচনের আগে তাদের অপসারণের দাবি জানান। পিআরের পক্ষে বিপক্ষেও মতামত এসেছে বৈঠকে। পিআর পদ্ধতি হলো একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন, একটা সুষ্ঠু একটা পদ্ধতি। পিআর আমরা পরিষ্কার বলেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন। ইটালির মতো দেশে 1948 থেকে আপনার 2023 পর্যন্ত 50 বার সরকারের রদবদল হয়েছে। নেপালে এই 10 বছরে 6 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা কোনো সাকসেসফুল পদ্ধতি নয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, নির্বাচন বানচালের অনেক ষড়যন্ত্র চলছে, তবে ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর ভবন পরিদর্শন করে তিনি একথা বলেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারের গতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, এই বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচার কাজ দ্রুত সম্পাদনের লক্ষ্যে গত ১৭ জুন গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। অস্থায়ীভাবে ওই ট্রাইব্যুনাল দ্রুতই নতুন ভবনে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। এছাড়া গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠনের কথাও জানান তিনি। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি, তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে, সেতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন করতেও নির্দেশ দেয় হাইকোর্ট। তামজিদ সুমনের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করে আসছিল আইন মন্ত্রণালয়। অথচ ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু ১৯৭৪ সালে ৪র্থ সংশোধনীর মাধ্যমে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। আর ৫ম সংশোধনীতে তা রাষ্ট্রপতির অধীনে সংসদের কাছে ন্যস্ত করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট ৫ম সংশোধনী বাতিল করলে ফের রাষ্ট্রপতির পরামর্শে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করা হতো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার শুনানি শেষে চূড়ান্ত রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করল হাইকোর্ট। যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। কে পছন্দের কে অপছন্দের এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। একই সাথে আমাদের অধস্তন বিচার বিভাগের অফিসারদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ব্যবহার করে তারা সকল আইনের ব্যাখ্যা দিতে পারবে। আজকের এই রায়ের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের হাতে আর কোনো নাটাই থাকলো না। নাটাই পরিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকলো। এক্সিকিউটিভ বা শাসন বিভাগ আর ছড়ি ঘোরাতে পারবেন না। এই রায়ে ঐক্যমত্য কমিশনের কয়েকটি সুপারিশ উল্লেখ করা হয়েছে। এটা একটা খুবই ঐতিহাসিক রায় হয়েছে। ঐক্যমত্য কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে ৩১টি দল এতে একমত। এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন। সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন, এই দুই কমিশনই তাদের রিপোর্টে বলেছিলেন যে ১১৬ অনুচ্ছেদের সংশোধন করে বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত। রায়ের মধ্য দিয়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল সুপ্রিম কোর্ট। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ ভারত থেকে গুজব ছড়াচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অদৃশ্য শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে। দেশ থেকে পালাচ্ছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে না। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? এখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, মূলকে মারছে, তাই না? আমাদের আরেক নেতার উপর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপরে কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো চাটার দল হবে না বিএনপি। বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হই, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগের উপর পুনরায় বিনিয়োগ করছে। যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল, সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ২৫০০ কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরো ২০০০ কোটি টাকা দেবেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে 3 টাকা। নতুন মূল্য অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1270 টাকা, যা গত মাসে ছিল 1273 টাকা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন। নতুন দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। এ সময় জানানো হয়, গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও লিটারে 13 পয়সা কমিয়ে 58 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, বেসরকারি খাতে ভ্যাট সহ প্রতি কেজি এলপিজির নতুন দাম 105 টাকা 87 পয়সা। সেখান থেকে বিভিন্ন ওজনের সিলিন্ডারের মূল্য নির্ধারিত হবে। তবে সরকারি কোম্পানি সরবরাহ করা 12.5 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 825 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ইইউ। মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে ব্যবসা করতে নানা প্রশাসনিক জটিলতায় ভুগতে হয় মন্তব্য করে তিনি বলেন, এসব সমস্যার সমাধান করা গেলে নতুন বিনিয়োগ আনতে বর্তমান বিনিয়োগকারীরা অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 1 মাসের মধ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার খসড়া আইন তৈরি করা হবে। আর ডিসিসিআই সভাপতি জানান, বাণিজ্যিক বিরোধ মীমাংসা না হওয়ায় প্রতি বছর প্রায় $3.5 বিলিয়ন ক্ষতি হচ্ছে দেশের। To my mind, currently most striking in the sector of logistics and shipping, where European world leaders are ready to step up the efficiency of a sector that matters to each and every business established in Bangladesh, whether domestic or foreign. বিতর্কিত ব্যবসায়ী এস আলম নামে বেনামে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে লুট করেছে 38,000 কোটি টাকা। আর এমন অনাচারের কারণেই ব্যাংকটি ডুবতে বসেছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ও বাংলাদেশ ব্যাংক উভয়ের নিরীক্ষায় ব্যাংকটির দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ সময় অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হতে ফার্স্ট সিকিউরিটির অনীহা নেই ইঙ্গিত দিয়ে তিনি জানান, ব্যাংকটির গ্রাহক কর্মচারীরা যেন সমস্যায় না পড়েন সে বিষয়ে আগে ভাবতে হবে। তবে 5 আগস্টের পর ব্যাংকটির গ্রাহক ও আমানতে বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে সাফল্য পাওয়া গেছে বলেও জানান আব্দুল মান্নান। কুয়েতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে শরীয়তপুর জেলা স্পোর্টিং ক্লাব। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পর্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহমেদ ব্যাপারী ও ইকবাল শিকদার। সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি জসিম শিকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইকবাল আক্তার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জসিম নকতি, রাজীব আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ক্লাবের সার্বিক উন্নয়ন ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রবাসী মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের জেদ্দা হাই আল রাবুয়ায় উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন আড্ডা রেস্টুরেন্ট। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন 3 উদ্যোক্তা মনির হোসেন তাঁতি, নাজমুল হাসান ডালি ও তসলিম ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী, নূর মোহাম্মদ দৌজি, আবুল হোসেন, খোকন মাল সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মনা, ইব্রাহিম মৃধা, সোলেমান ব্যাপারী সহ আরও অনেকে। অনুষ্ঠানে হোটেলের উন্নতি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।